ছেঁড়া জামা, হাতে কালচে গ্রিজের দাগ আর চোখে আগুনের মতো জ্বলজ্বলে এক আকাশ ছোঁয়া স্বপ্ন। এটাই ছিল এক সাধারণ ও কঠোর পরিশ্রমী যুবক আরিয়ানের একমাত্র পরিচয়। কিন্তু সেই পবিত্র স্বপ্নকে একদিন এক ধনাঢ্য ও অহংকারী মহিলা সিইও নিজের দম্ভের নিচে পিষে ফেলেছিলেন। নির্মমভাবে অপমানিত করে, অবহেলার পাত্র বানিয়ে এবং ঘাড় ধাক্কা দিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়ার সময় কেউ কল্পনাও করতে পারেনি যে সেই নগণ্য ছেলেটি মাত্র 2 মাসের ব্যবধানে পুরো অটোমোবাইল শিল্পজগৎকে নিজের মেধা দিয়ে কাঁপিয়ে দেবে। তার অদম্য জেদ, কঠোর সাধনা এবং অপমানের সেই নীরব প্রতিশোধ সবকিছুই আজকের এই অসামান্য গল্পে আপনাদের সামনে উন্মোচিত হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা যদি জীবনের কোনো কঠিন অধ্যায়ের মধ্যে দিয়ে যান কিংবা কেউ যদি আপনার সামর্থ্য নিয়ে উপহাস করে থাকে, তবে এই গল্পটি শেষ মুহূর্ত পর্যন্ত শুনবেন। এটি কেবল একটি কাল্পনিক কাহিনী নয়, এটি হলো হার না মানা সাহসের এক জীবন্ত শক্তি। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এমন অনুপ্রেরণামূলক গল্প আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর আমাকে এখনই কমেন্টে জানান পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনি এখন এই ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনি কি করছেন। আপনার শহরের নাম লিখতে একদম ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। চলুন এবার মূল গল্পে প্রবেশ করি। চট্টগ্রামের এক হাড় কাঁপানো শীতের ভোরবেলা ছিল সেটি। কুয়াশার চাদর ভেদ করে সূর্য সবেমাত্র উকি দেবার চেষ্টা করছিল, কিন্তু সমুদ্রের দিক থেকে আসা হিমেল বাতাসে তখনও এক তীব্র শিহরণ মিশেছিল। তীব্র ঠান্ডায় সাধারণ মানুষের শ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছিল, কিন্তু সেই বিশাল শহরে এমন একজন যুবকও ছিল যার দীর্ঘশ্বাস থেকে ধোঁয়া নয়, বরং আগামীর এক প্রদীপ্ত আশা নির্গত হচ্ছিল। তার নাম ছিল আরিয়ান চৌধুরী। হাতে জমে থাকা জেদি গ্রিসের কালো দাগ, পায়ে তালি দেওয়া জীর্ণ জুতো আর কাঁধে ঝোলানো একটা অতি পুরনো ব্যাগ, এই সামান্য সম্বলটুকুই ছিল তার গোটা পৃথিবী। সেদিন সে তার জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা আর স্বপ্ন বুকে নিয়ে হাজির হয়েছিল শহরের অন্যতম নামী প্রতিষ্ঠান চৌধুরী ডাইনামিক্সের আকাশচুম্বী ও ঝলমলে কর্পোরেট দপ্তরে। একটি সাধারণ কাঠের বাক্স তার হাতের মুঠোয় ধরা ছিল, যেখানে সযত্নে রাখা ছিল তার দীর্ঘদিনের গবেষণার ফসল, এমন একটি গাড়ির মিনি মডেল যা আগামী দিনে পৃথিবীর যানবাহন ব্যবস্থার ধারণা চিরতরে বদলে দিতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত সব স্বপ্ন সবসময় যোগ্য সমাদর বা হাততালি পায় না। কখনো কখনো সেই পবিত্র স্বপ্নগুলো মানুষের নিষ্ঠুর হাসি, কটু বিদ্রূপ আর চরম অবজ্ঞার নিচে অতল গহ্বরে চাপা পড়ে যায়। রিসেপশন থেকে শুরু করে মিটিং রুম পর্যন্ত পৌঁছতে প্রতিটি বাঁকা চোখ তাকে ওপর থেকে নিচ পর্যন্ত মেপে নিচ্ছিল এবং তাচ্ছিল্যের হাসি হাসছিল, যেন সে কোনো রক্তমাংসের মানুষ নয়, বরং ভুল করে সেই আভিজাত্যের প্রাসাদে ঢুকে পড়া কোনো নগণ্য কারখানার শ্রমিক। তবুও আরিয়ান নিজের আত্মসম্মান বজায় রেখে মাথা না নুইয়ে অত্যন্ত ধীর অথচ স্পষ্ট কণ্ঠে বলল, আদাব, আমার নাম আরিয়ান চৌধুরী এবং আমি এমন একটি অত্যাধুনিক এনার্জি স্টোরেজ প্রযুক্তি নিয়ে এসেছি যা জ্বালানি সাশ্রয়ে বিপ্লব ঘটাবে। কিন্তু তার সেই গম্ভীর কথাগুলো কারও কানে পৌঁছল না, আর যদি কেউ শুনলেও তা ছিল কেবল তাকে নিয়ে উপহাস করার ছলে। ঠিক তখনই বিশাল কক্ষের ভারী দরজাটি খুলে গেল এবং দামি হিল জুতোর খটখট শব্দ পুরো নিস্তব্ধ ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। তিনি ছিলেন অনন্যা চৌধুরী, কোম্পানির অত্যন্ত প্রভাবশালী, রূপসী এবং অসম্ভব অহংকারী সিইও। তার চোখের প্রথম চাউনিটি পরিষ্কার বলে দিচ্ছিল যে তিনি আরিয়ানকে একজন মানুষ হিসেবে গণ্য করারও প্রয়োজন বোধ করছেন না। মাত্র কয়েক মিনিটের সংক্ষিপ্ত সময়ে অনন্যা পুরো কক্ষের সবার সামনে তাকে এমন জঘন্যভাবে অপমান করলেন যেন আরিয়ানের মেধার কোনো দাম নেই। সবশেষে তিনি অত্যন্ত শীতল কণ্ঠে নিরাপত্তারক্ষীদের আদেশ দিলেন, এই অযোগ্য লোকটাকে এক্ষুনি এখান থেকে বের করো। আমাদের এই আভিজাত্যপূর্ণ জায়গাটি তার মতো সাধারণ স্তরের মানুষের জন্য নয়। সেই চরম অপমানের মুহূর্তে আরিয়ানের হাতটি ক্ষণিকের জন্য কেঁপে উঠেছিল ঠিকই, কিন্তু তার ইস্পাত কঠিন মনটা ভেঙে পড়েনি। সে একটি দীর্ঘ ও গভীর শ্বাস গ্রহণ করল এবং মনে মনে নিজেকে প্রতিজ্ঞা করে বলল, একদিন আমি ঠিকই এখানে ফিরে আসব, তবে সেদিন কোনো সুযোগ ভিক্ষা করতে নয়, বরং সত্যের ক্ষমতা দেখাতে। শীতের সেই মেঘলা সকালে যখন চৌধুরী ডায়নামিক্সের উঁচু ও উজ্জ্বল ভবনটিকে পিছনে ফেলে সে হেঁটে আসছিল,
আরিয়ানের প্রতিটি পদক্ষেপ ছিল অনেক বেশি ভারী। শীতল বাতাসে শিহরণ ছিল ঠিকই, তবে তার চেয়েও বহুগুণ বেশি দহন ছিল তার হৃদয়ের গহীনে। কারণ এইমাত্র তাকে এমন এক অমানবিক অপমানের সম্মুখীন হতে হয়েছিল, যা যে কোনো কঠোর পরিশ্রমী মানুষের ভেতরের সত্তাকে শিকড়সহ নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সে একটি রিকশা নিয়ে শহরের কোলাহল থেকে অনেক দূরে সেই পুরনো বস্তির দিকে ফিরতে লাগল, যেখানে তার অতি সাধারণ ছোট গ্যারেজটি অবস্থিত ছিল। সারা পথ তার চোখের সামনে মিটিং রুমের সেই প্রতিটি তিক্ত মুহূর্ত সিনেমার মতো ঘুরছিল। দামি পোশাকে সেজেগুজে বসে থাকা সেই মানুষগুলো, তাদের ঘৃণ্য বাঁকা দৃষ্টি এবং অনন্যার সেই কর্কশ কণ্ঠস্বর, যা তার মস্তিষ্কে অবিরাম বাজছিল। এর মতো নিচু স্তরের লোকেদের জন্যই বিলাসবহুল জায়গা নয়। শহর ধীরে ধীরে পিছনে সরে গেল এবং সামনে ফুটে উঠল সেই অতি পরিচিত পুরনো পথ, যে মেঠো পথে সে একসময় তার বাবার সাথে ভাঙা সাইকেল চালিয়ে গ্যারেজে যেত। গলির মোড় ঘুরতেই তার সেই চিরচেনা গ্যারেজটি চোখে পড়ল। ভাঙা টিনের চাল, মরিচা ধরা পুরনো শাটার আর দেওয়ালে ধুলোবালি মেখে বাঁকা হয়ে ঝোলানো সেই বহু বছরের পুরনো নেমপ্লেট, মজুমদার মেকানিক্যালস, স্থাপিত ১৯৯৫। আরিয়ান যেমনই শব্দ করে গ্যারেজের শাটারটি তুলল, ভেতর থেকে পোড়া মোবিল আর তেলের গন্ধ এবং যন্ত্রপাতির হালকা টুংটাং সুর বাইরে বেরিয়ে এলো। এই সামান্য শব্দগুলোই ছিল তার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর এবং আরামদায়ক সুর। গ্যারেজের একদম মাঝখানে তার নিজ হাতে তৈরি সেই প্রোটোটাইপ গাড়িটি সগৌরবে দাঁড়িয়েছিল, যেটির পেছনে সে গত ২ বছর ধরে নিজের দিন রাত, ঘাম আর রক্ত এক করে দিয়েছিল। আজ সেই যান্ত্রিক গাড়িটিও যেন নিঝুম অন্ধকারে অপলক দৃষ্টিতে তাকে দেখছিল এবং নীরব ভাষায় জিজ্ঞেস করছিল, তুমি কি সত্যিই আজ এই অপমানে থেমে যাবে আরিয়ান? আরিয়ান অত্যন্ত ধীরে ধীরে গাড়ির বডিতে হাত বুলিয়ে আবেগতাড়িত স্বরে বলল, না, আমি কখনো হার মানতে শিখিনি। হঠাৎ পিছন থেকে হালকা কাশির মৃদু শব্দ ভেসে এলো। তার বৃদ্ধা মা ফাতিমা বেগম একটি সাদা সুতির শাড়ি গায়ে জড়িয়ে ধীরে ধীরে গ্যারেজের ভেতরে প্রবেশ করলেন। তিনি ছেলের বিষণ্ণ মুখ দেখে অত্যন্ত ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তোর মুখটা এমন শুকনো কেন? আজকের সেই বড় মিটিংটা কি ঠিকমতো হয়নি? আরিয়ান মুখে জোরপূর্বক এক চিলতে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, বিশেষ কিছু হয়নি মা, মিটিংটা অনেক দ্রুত শেষ হয়ে গেল, এই যা। কিন্তু একজন মায়ের অভিজ্ঞ চোখ তো সন্তানের মনের সব কষ্ট মুহূর্তেই পড়ে ফেলে। তিনি আরিয়ানের কাছে এগিয়ে সে মাথায় হাত বুলিয়ে বললেন, বাবারে, এই দুনিয়ার মানুষ তো স্বয়ং সৃষ্টিকর্তাকেও সমালোচনা করতে ছাড়ে না। তুই তো সেখানে সাধারণ মানুষ। মনে আছে তোর বাবা বলতেন, যাকে এই সংকীর্ণ পৃথিবী সহজে বুঝতে পারে না, সেই একদিন এই গোটা পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মায়ের এই সান্ত্বনাটুকু আরিয়ানের ক্ষতবিক্ষত মনে জাদুকরী মলমের মতো কাজ করল। ঠিক তখনই গ্যারেজের প্রবেশপথ থেকে বোন রিয়ার জন্মনে কণ্ঠস্বর শোনা গেল। সে সবেমাত্র কলেজ থেকে ফিরেছিল এবং নিজের ব্যাগ থেকে বই বের করতে করতে দৃঢ়তার সাথে বলল, ভাইয়া, তুমি একটুও চিন্তা করো না, আমি জানি একদিন গোটা বিশ্ব তোমার এই অসাধারণ আবিষ্কার দেখে গর্ববোধ করবে। আরিয়ান তার জীবনের ২ প্রধান স্তম্ভকে দেখল, একদিকে অসুস্থ মা আর অন্যদিকে স্বপ্নাতুর এক ছোট বোন। তাদের এই অগাধ বিশ্বাসই ছিল তার সামনে চলার আসল সাহস। সেদিন রাতে সে আর ঘরে ফেরেনি। গভীর রাত পর্যন্ত নিজের সেই নিঃসঙ্গ গ্যারেজে বসে রইল। জং ধরা টেবিলের উপর ছড়ানো অসংখ্য ব্লুপ্রিন্টের উপর মাথা নিচু করে সে মগ্ন হয়ে পড়ল। টর্চের সেই মিটিমিটি হালকা আলোতে প্রতিটি ড্রয়িং লাইন, প্রতিটি নাটবোল্ট সে আবারও খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, যেন সে কেবল একটি যন্ত্র নয়, বরং নিজের জীবনকেই এক নতুন অবয়বে সাজাচ্ছে। বাইরে কনকনে ঠান্ডা হাওয়া বইছিল ঠিকই, কিন্তু তার ভেতরে অপমানের এক প্রচণ্ড আগুন দাউ দাউ করে জ্বলছিল। সেই আগুন কেবল কোনো প্রতিহিংসা থেকে জন্ম নেয়নি, বরং সেটি ছিল তার অভাবী পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, নিজের হারানো আত্মসম্মান পুনরুদ্ধারের জন্য, এবং সেই পবিত্র স্বপ্নের জন্য যা তার বাবা মারা যাওয়ার আগে তার হাতে আমানত হিসেবে দিয়ে গিয়েছিলেন। রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকল, তার চোখের তীক্ষ্ণ উজ্জ্বলতা ততই বাড়তে থাকল। সে ধীর স্থির কণ্ঠে নিজেকে নিজে বলল, আজকের দিনটি যতই অভিশপ্ত হোক না কেন, এটি আমার শেষ নয়, বরং জীবনের আসল জয়যাত্রা তো আজ থেকে শুরু হতে চলেছে। সে সেই রাতে জানত না যে এই শীতের অন্ধকার রাতটি সামনের মাসগুলোতে তার জীবনকে সাফল্যের কোন শিখরে নিয়ে যাবে। তবে এটি নিশ্চিত ছিল যে বুকের ভেতর জ্বলে ওঠা এই আগুন সহজে নিভে যাবে না।
পরদিন সকালে চট্টগ্রামের সেই হিমেল হাওয়া কিছুটা নরম ছিল, কিন্তু আরিয়ানের সারা রাতের ক্লান্তি তখনও তার চোখের পাতায় লেপ্টে ছিল। ব্লুপ্রিন্ট আর মোর্চে ধরা যন্ত্রপাতির মাঝেই সে কখন ঘুমিয়ে পড়েছিল নিজেই জানে না। হঠাৎ গ্যারেজের দরজা ক্যাচ ক্যাচ শব্দে খুলতেই বাইরে থেকে এক অত্যন্ত হাসিখুশি ও পরিচিত কণ্ঠ ভেসে এলো। কিরে আরিয়ান, আজকেও কি খিদে তৃষ্ণা সব ভুলে নাস্তা না করে বসে আছিস? এটি ছিল তার শৈশবের পরম বন্ধু সিয়াম। হাতে স্টিলের টিফিন ক্যারিয়ার আর মুখে সেই চিরচেনা বেপরোয়া চওড়া হাসি। সে গ্যারেজে ঢুকেই অনুযোগের সুরে বলল, দোস্ত, আমি যদি তোর দেখাশোনা না করতাম তবে তুই কাজের নেশায় না খেয়েই মারা যেতিস। আরিয়ান ম্লান হাসল ঠিকই, কিন্তু তার গভীর চোখের ক্লান্তি সিয়ামের নজর এড়াল না। সিয়াম তৎক্ষণাৎ বুঝে ফেলল যে আগের দিনের সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে কিছু একটা অঘটন ঘটেছে। সে কোনো প্রশ্ন না করে গ্যারেজের মাঝে শান্তভাবে দাঁড়িয়ে থাকা সেই প্রোটোটাইপ গাড়িটির কাছে গেল এবং উত্তেজনায় তার চোখজোড়া উজ্জ্বল হয়ে উঠল। দোস্ত, তুই কেন বুঝিস না? তোর এই আবিষ্কার, এই দূরদর্শী চিন্তা সবই এক কথায় জাদুকরি। সিয়াম তৎক্ষণাৎ পকেট থেকে নিজের মোবাইল ফোনটি বের করে বলল, চল আর দেরি না করে আজ এটার একটা সুন্দর ভিডিও বানিয়ে ফেলি। আরিয়ান সাথে সাথে হাত নেড়ে মানা করে দিয়ে বলল, না রে সিয়াম, এসব থাক, লোকে এসব দেখে কি বলবে? সিয়াম সশব্দে হেসে উঠল এবং বলল, আরে ধুর, মানুষ তো খুদ ভগবানকেও ছাড়ে না। তুই এই সাধারণ মানুষের কথায় কেন ভয় পাচ্ছিস? সামান্য একটা ছোট ভিডিও তো বানাচ্ছি, জগৎকে দেখিয়ে দেব তুই এখানে একলা বসে কি অসাধ্য সাধন করছিস। আরিয়ান কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত হয়ে চুপ করে থাকল, কারণ আগের দিনের সেই নির্মম অপমান তার আত্মবিশ্বাসকে প্রায় চুরমার করে দিয়েছিল। কিন্তু বন্ধুর চোখে সেই গভীর সততা আর উৎসাহ দেখে সে ধীরে ধীরে রাজি হয়ে বলল, ঠিক আছে, বানাও, কিন্তু কোনো লোক দেখানো বা বাড়তি কিছু করিস না যেন। যেমনই সিয়াম ক্যামেরার রেকর্ড বাটন অন করল, গ্যারেজে সেই গুমট পরিবেশটাই যেন জাদু বলে বদলে গেল। এখন আরিয়ানের কণ্ঠস্বর আর আগের মতো দ্বিধাগ্রস্ত বা ধীর ছিল না। সে হঠাৎ ভীষণ প্রাণবন্ত হয়ে উঠল, যেন এই যান্ত্রিক দুনিয়ায় ফিরে এসে তার আত্মা আবার স্বাধীনভাবে শ্বাস নিতে শুরু করেছে। সে ভালভ হ্যান্ডেল, প্রেশার ব্যালেন্সিং, ফুয়েল বার্নিং চেম্বার এবং হালকা অথচ অত্যন্ত মজবুত ফ্রেম সম্পর্কে এত প্রাঞ্জল ও জোরালোভাবে ব্যাখ্যা করতে শুরু করল যে সিয়াম নিজেও কিছুক্ষণের জন্য বিস্ময়ে মোবাইল ধরা হাতটি নাড়াতে ভুলে গেল। ক্যামেরার ফ্ল্যাশলাইট তার মুখের ওপর পড়ছিল এবং তার চোখের সেই অদম্য জ্যোতি পরিষ্কার ফুটে উঠছিল, যা কোনো বিলাসবহুল মিটিং রুম, কোনো অহংকারী সিইও কিংবা কারো বিষাক্ত কটাক্ষ নেভাতে পারত না। ভিডিও রেকর্ডিং শেষ হতেই সিয়াম আবেগের সাথে বলল, দোস্ত, বিশ্বাস কর, এবার পুরো দেশ তোকে শুনতে বাধ্য হবে। আরিয়ান শুধু একটি ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে হাসল এবং বলল, দেখা যাক, আশা তো করছি। সেই পড়ন্ত বিকেলে যখন আরিয়ান ক্লান্ত শরীরে গ্যারাজ বন্ধ করছিল, সে ঘূর্ণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে সিয়াম তার অনুমতি ছাড়াই চুপি চুপি সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে আপলোড করে দিয়েছে। সিয়াম ভিডিওটির ক্যাপশনে খুব সাধারণ কিন্তু শক্তিশালী একটি বাক্য লিখেছিল, দেখুন চট্টগ্রামের এক অন্ধকার গ্যারাজে বসে এক তরুণ কিভাবে এদেশের ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা তৈরি করছে। এই মাটিতে প্রতিভার কোনো অভাব নেই। সিয়াম ভাবতেও পারেনি যে তার এই সাধারণ একটি পদক্ষেপ সামনের দিনগুলোতে ইন্টারনেটের দুনিয়ায় এক প্রবল তুফান বয়ে আনবে। সেই রাতের নিস্তব্ধ বাতাসে যেন কোনো এক অজানার ইঙ্গিত ফিসফিস করছিল। বড় ধরনের কোনো এক বদল আসতে চলেছিল আরিয়ানের সাদামাটা জীবনে। আর এই অভাবনীয় বিপ্লবের শুরু হয়েছিল কেবল একটি সাধারণ মোবাইল ক্যামেরার ভিডিও ক্লিপ থেকে, যা কেউ কেবল অকৃত্রিম বন্ধুত্বের ভরসায় ধারণ করেছিল। পরদিন সকালে যখন আরিয়ান গ্যারেজের সেই পুরনো মুড়িচা ধরা শাটারটি টেনে তুলল, সে অনুভব করল বাতাসের মেজাজ আজ একদম অন্যরকম। প্রতিদিনের মতো নির্জনতা নয়, বরং একদল অপরিচিত মানুষ তার গ্যারেজের সামনে উৎসুক হয়ে দাঁড়িয়েছিল। তারা যেন দীর্ঘক্ষণ ধরে কারুর আগমনের প্রতীক্ষা করছিল। শাটারের বিকট শব্দ শুনে তারা সবাই একসাথে আরিয়ানের দিকে কৌতূহলী চোখে তাকাল। আরিয়ান কিছুটা অপ্রস্তুত ও সংকুচিত হয়ে সবাইকে উদ্দেশ্য করে নম্রভাবে একটি সালাম দিল। ঠিক তখনই এক যুবক উত্তেজিত হয়ে ভিড় ঠেলে সামনে এসে জিজ্ঞেস করল, আপনি কি সেই আরিয়ান চৌধুরী, যার প্রযুক্তির ভিডিওটি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছে? আরিয়ান আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল, কোন ভিডিওর কথা বলছেন আপনি?
যুবকটি চট করে নিজের মোবাইল ফোনটি তার চোখের সামনে ধরল। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে সেই ধুলোমাখা গ্যারেজ, সেই অসাধারণ প্রোটোটাইপ গাড়ি আর স্বয়ং আরিয়ান, যেখানে সে পুরো একাগ্রতা ও পেশাদারিত্বের সাথে নিজের আবিষ্কার ব্যাখ্যা করছে। স্ক্রিনের নিচে ভিউজের সংখ্যাটি রকেটের গতিতে বাড়ছিল। লাখ লাখ ভিউ আর হাজার হাজার মানুষের প্রশংসাসূচক মন্তব্য। কমেন্ট বক্সটি দ্রুত স্ক্রোল করে দেখা যাচ্ছিল, মানুষ লিখছে, এটি আমাদের দেশের আসল উদ্ভাবন। এমন তরুণরাই পারে আমাদের ভাগ্য বদলাতে। সরকারের উচিত অবিলম্বে এমন মেধাকে মূল্যায়ন করা। আরিয়ানের অন্তর প্রথমবার অজানা ভয় আর বিস্ময়ে একসাথে দুলে উঠল। সে দেরি না করে তৎক্ষণাৎ সিয়ামকে ফোন করল। ওপাশ থেকে সিয়ামের উচ্ছ্বসিত হাসির আওয়াজ ভেসে এলো, দোস্ত, অবশেষে পুরো দেশ চিনে ফেলেছে যে তুই কত বড় এক জিনিয়াস মগজ নিয়ে এই ভাঙ্গা গ্যারেজে বসে আছিস। আরিয়ান কৃত্রিম রাগ দেখিয়ে জিজ্ঞেস করল, তুই আমাকে না জানিয়ে ভিডিওটা কেন আপলোড দিলি? সিয়াম আদুরে গলায় উত্তর দিল, শোন দোস্ত, মাঝে মাঝে একজন প্রকৃত বন্ধুকে সেটাই করতে হয় যা মানুষ নিজের অতিরিক্ত ভয়ের কারণে করতে পিছু পায়। সিয়ামের এই সহজ স্বীকারোক্তি শুনে আরিয়ান শান্ত হয়ে গেল, কিন্তু তার ভেতরের জগৎটা যেন এক লহমায় ওলটপালট হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ যেতে না যেতেই গ্যারেজের সামনে উৎসুক মানুষের ভিড় বাড়তেই থাকল। তারপর হঠাৎ একটি জাতীয় নিউজ চ্যানেলের ভ্যান এসে সেখানে থামল। মুহূর্তের মধ্যে ক্যামেরা, বুম, ট্রাইপড আর জোরালো লাইট সব মিলিয়ে গ্যারেজের সেই শান্ত পরিবেশটাই বদলে গেল এক লাইভ স্টুডিওতে। একজন সিনিয়র রিপোর্টার মাইক্রোফোন হাতে আরিয়ানের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, জনাব আরিয়ান, আমরা এখন সরাসরি সম্প্রচারে আছি এবং পুরো দেশ আপনার কথা শোনার জন্য মুখিয়ে আছে। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ক্যামেরার তীব্র আলো সরাসরি তার চোখের উপর পড়তেই সে কিছুক্ষণের জন্য থমকে গেল এবং ঘাবড়ে গেল। একজন সাদাসিধে মেকানিকের জন্য এত ক্যামেরা আর লাইট সামলানো ছিল অনেক বড় চাপের বিষয়। কিন্তু ঠিক তখনই তার কানে তার মায়ের সেই জাদুকরী উপদেশটি বেজে উঠল, যাকে এই পৃথিবী বুঝতে পারে না, সেই একদিন এই দুনিয়া বদলে দেয়। সে নিজের আত্মবিশ্বাস সঞ্চয় করে ধীরে ধীরে মাইক্রোফোনে বলল, আমি তো খুব সাধারণ একজন মানুষ। আমি কেবল চেয়েছি যাতে আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো খুব কম খরচে আর কম জ্বালানিতে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। যদি আমার এই সামান্য মেধা আর কঠোর পরিশ্রম কারো উপকারে আসে, তবেই আমি মনে করব আমার জীবন সার্থক হয়েছে। তার এই বিনয়ী ও সরল কথাগুলো উপস্থিত সবার হৃদয় জয় করে নিল। ইন্টারভিউটি শেষ হওয়ার সাথে সাথে সেই ভিডিওটি আরও দ্রুতগতিতে চারদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়তে লাগল। সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে মানুষ তাকে বাংলার গণমানুষের ইঞ্জিনিয়ার বা দ্য পিপলস ইঞ্জিনিয়ার উপাধি দিয়ে শেয়ার করতে শুরু করল। নামী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের গ্রুপ থেকে শুরু করে বড় বড় অটোমোবাইল ব্লগ, সব জায়গায় আলোচনার কেন্দ্রে ছিল কেবল একটি নাম, আরিয়ান চৌধুরী। সন্ধ্যা হওয়ার আগেই একটি বড় নিউজ পোর্টাল তাদের প্রধান শিরোনাম করল, চট্টগ্রামের অন্ধকার গ্যারেজ থেকে উঠে আসা এক অসামান্য প্রতিভা, দেশ খুঁজে পেল তার নতুন উদ্ভাবককে। আরিয়ান সেই জীর্ণ গ্যারেজেই একা বসে অপলক দৃষ্টিতে এসব দেখছিল। তার মোবাইল ফোনটি ক্রমাগত অভিনন্দনের কল আর মেসেজে বেজেই যাচ্ছিল। তার চোখের কোণে এক অদ্ভুত চমক খেলছিল, যে চমকটি বহু বছর আগে সে তার বাবার চোখে দেখেছিল, যখন তিনি তার ছোট ছোট বিজ্ঞানের পরীক্ষাগুলো দেখে মুগ্ধ হতেন। সেদিন গভীর রাতে সে খোলা আকাশের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, বাবা, সম্ভবত আপনার সেই নীরব আশীর্বাদগুলো আজ অবশেষে সার্থকতা খুঁজে পাচ্ছে। সে সেই মুহূর্তে একদমই কল্পনা করতে পারেনি যে এই ভাইরাল হওয়া ভিডিওটি কেবল সাধারণ জনতাই নয়, বরং দেশের সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানি দিগন্ত অটোমোবাইলসের প্রধান নির্বাহীর নজরেও পড়ে গেছে, এবং সেই প্রভাবশালী মানুষটি এখন আরিয়ানকে নিয়ে একটি বিশাল বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। পরদিন দুপুরবেলা আরিয়ানের গ্যারেজে এক রহস্যময় শান্তি বিরাজ করছিল। সকাল পর্যন্ত যে ভিডিওর হইচই বাতাসে ভাসছিল, এখন যেন চারপাশ হঠাৎ থমকে গেছে। আরিয়ান প্রতিদিনের মতো তার প্রিয় যন্ত্রপাতি নিয়ে কাজে ডুবে থাকার চেষ্টা করছিল, যাতে মনকে স্থির রাখা যায়। কিন্তু তার ভেতরে একটা চাপা অস্থিরতা কাজ করছিল, কারণ পুরো পৃথিবী হঠাৎ তার মতো এক মেকানিকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে শুরু করেছে। ঠিক তখনই বাইরে একটি অত্যন্ত দামি গাড়ির থামার খুব মোলায়েম ও আভিজাত্যপূর্ণ শব্দ শোনা গেল। আরিয়ান প্রথমে ভাবল হয়তো সাধারণ কোনো কাস্টমার হবে,
কিন্তু যখন সে মাথা তুলে সামনের দিকে তাকালো, দেখল রাস্তার ধারে একটি চকচকে কালো লাক্সারি সেডান গাড়ি দাঁড়িয়ে আছে, যা দেখতে যেমন শান্ত তেমনি রাজকীয়। গাড়ির দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল এবং সেখান থেকে একজন দীর্ঘদেহী ও মার্জিত পোশাকের পুরুষ বাইরে বেরিয়ে এলেন। তার হাঁটার ভঙ্গিমায় ছিল এক অবিচল দৃঢ়তা। তিনি ধীর পায়ে গ্যারেজের দিকে এগিয়ে এলেন এবং সরাসরি আরিয়ানের সামনে পৌঁছে নিজের হাত বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বললেন, আমার নাম জুবায়ের আহমেদ, আমি দিগন্ত অটোমোবাইলসের সিইও। কয়েক সেকেন্ডের জন্য আরিয়ানের মনে হল যেন পুরো পৃথিবীর সময় থমকে দাঁড়িয়েছে। সে কল্পনাও করতে পারেনি যে এশিয়ার অন্যতম শক্তিশালী অটো কোম্পানির প্রধান তার এই স্যাঁতস্যাঁতে ভাঙা গ্যারেজে স্বয়ং হেঁটে আসবেন। জুবায়ের অত্যন্ত সহজ ও আমায়িক গলায় বললেন, আমি ইন্টারনেটে তোমার কাজ দেখেছি আরিয়ান। কেবল ভিডিও নয়, আমি তোমার সেই কাজের পেছনে লুকিয়ে থাকা প্রখর চিন্তা আর উদ্ভাবনী শক্তিটা অনুধাবন করেছি। এমন তীক্ষ্ণ মগজ সচরাচর সব জায়গায় খুঁজে পাওয়া যায় না। আরিয়ান প্রচণ্ড সংকোচ আর বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, স্যার, আমি তো কেবল আমার স্বপ্ন পূরণের চেষ্টা করছিলাম। জুবায়ের হালকা হাসলেন এবং বললেন, মাঝে মাঝেই দুনিয়া রত্ন চিনতে কিছুটা ভুল বা দেরি করে ফেলে, কিন্তু যা খাঁটি সোনা তা শেষ পর্যন্ত নিজের আলোয় ঠিকই সামনে চলে আসে। এরপর তিনি ইশারায় বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, আমি কি তোমার তৈরি সেই বিশেষ গাড়িটি একটু কাছ থেকে পরখ করে দেখতে পারি? আরিয়ান মাথা নেড়ে সানন্দে অনুমতি দিল। জুবায়ের সেই প্রোটোটাইপ গাড়িটির চারপাশ গভীর মনোযোগ দিয়ে ঘুরে ঘুরে দেখলেন। প্রতিটি জোড়াতালি, প্রতিটি নিখুঁত ঝালাই এবং প্রতিটি তারের বিন্যাস গভীর নজরে পর্যবেক্ষণ করার পর তিনি সোজাসুজি আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার এই কাজ মোটেই অপেশাদার নয়, বরং এতে তোমার অকৃত্রিম সততা আর নিষ্ঠা মিশে আছে। আর মনে রেখো আরিয়ান, সৎ কাজ কখনো বিফলে যায় না। এই কথাগুলো শুনে আরিয়ানের বুকটা গর্বে ফুলে উঠল, কারণ প্রথমবার কোনো প্রতিষ্ঠিত মানুষ তার মেধার মূল্যায়ন কেবল সম্ভাবনা হিসেবে নয়, বরং অগাধ বিশ্বাসের সাথে করেছেন। এরপর জুবায়ের আহমেদ তার লেদার ব্যাগ থেকে একটি ফোল্ডার বের করে আরিয়ানের সামনে টেবিলের ওপর রাখলেন। আরিয়ান, এটি দিগন্ত অটোমোবাইলসের পক্ষ থেকে তোমার জন্য একটি অফিসিয়াল প্রস্তাবপত্র। আমরা চাই তুমি আজই আমাদের কোম্পানিতে চিফ রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করো। সেখানে তোমার অধীনে একটি আস্ত রিসার্চ টিম থাকবে, কাজ করার পূর্ণ স্বাধীনতা থাকবে, এবং আমরা দুজনে মিলে তোমার এই স্বপ্নকে সারা বিশ্বের রাস্তায় ছড়িয়ে দেব। আরিয়ানের অবশ হয়ে আসা হাতটি আপনা থেকেই সেই ফোল্ডারের ওপর গিয়ে স্থির হল। সেই মুহূর্তে তার চোখের সামনে অনন্যা চৌধুরীর সেই বিলাসবহুল মিটিং রুমের স্মৃতি ভেসে উঠল, যেখানে তাকে কেবল তার সাধারণ পোশাক আর দারিদ্র্যের কারণে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। অথচ আজ একই শহরে অন্য এক বিশাল কোম্পানির কর্ণধার স্বয়ং তার গ্যারেজে এসে সম্মানের সাথে তাকে এই প্রস্তাব দিচ্ছেন। তার ভেতরে কয়েক সেকেন্ডের জন্য এক তীব্র আবেগের ঢেউ বয়ে গেল। অসুস্থ মায়ের সেই পথ চেয়ে থাকা মুখ, আদরের ছোট বোনের ভবিষ্যতের চিন্তা, বাবার অসম্পূর্ণ স্মৃতি, আর এই গ্যারেজের সেই আবেগপ্রবণ বোর্ড, মজুমদার মেকানিক্যালস। কিন্তু এসবের সাথে সাথে তার হৃদয়ের ভেতর থেকে একটি নতুন ও শক্তিশালী আওয়াজ এলো, যা বারবার বলছিল, এটিই সেই মাহেন্দ্রক্ষণ যা মানুষের জীবনে বারবার ফিরে আসে না। জুবায়ের আহমেদ অত্যন্ত ধৈর্য ধরে আরিয়ানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলেন এবং অবশেষে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, আরিয়ান, তুমি কি এই নতুন চ্যালেঞ্জ নিতে আমাদের সাথে আসবে? পুরো পৃথিবী বদলে দেওয়ার এমন সুযোগ কিন্তু প্রতিদিন দরজায় করা নাড়ে না। আরিয়ান একটি দীর্ঘ ও গভীর শ্বাস গ্রহণ করল। তার ভেতরের ভয়, ভবিষ্যৎ আশা আর শৈশবের সেই লালিত স্বপ্নগুলো মিলে তাকে এক নতুন সম্ভাবনাময় পথের দিকে ঠেলে দিল, এবং সে অবচেতন মনেই জানত যে এই একটি সিদ্ধান্তের পর তার নিজের জীবন এবং তার পরিবারের জগৎ চিরতরে বদলে যেতে চলেছে। জুবায়ের আহমেদের চলে যাওয়ার পর আরিয়ান সেই দামি ফোল্ডারটি হাতে নিয়ে তার গ্যারেজের সেই পুরনো কাঠের নড়বড়ে চেয়ারে দীর্ঘক্ষণ চুপচাপ বসে রইল। ফোল্ডারের প্রতিটি সাদা পাতা যেন তার হৃৎস্পন্দনের সাথে তাল মিলিয়ে কথা বলছিল। সে একবার এটি খুলতে চাইছিল, আবার পরক্ষণে এক অজানা ভয়ে হাত সরিয়ে নিচ্ছিল। সন্ধ্যা যখন ঘনীভূত হল, সে ধীরে ধীরে পা ফেলে বাড়ির দিকে রওনা দিল।
বাসায় ঢুকেই দেখল একটি ছোট প্রদীপ টিমটিম করে জ্বলছে এবং রান্নাঘর থেকে মায়ের হাতে তৈরি মশলার অতি পরিচিত সুঘ্রাণ ভেসে আসছে। বোন রিয়া তখন নিজের পড়াশোনায় গভীর মগ্ন ছিল, কিন্তু ভাইয়ের হাতে সেই রাজকীয় ফোল্ডারটি দেখে তার চোখ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। ভাইয়া, পাড়ার সবাই বলাবলি করছে আজ নাকি কোনো এক মস্ত বড়লোক তোমার গ্যারেজে এসেছিল। সত্যি করে বলো তো ঠিক কি হয়েছে? আরিয়ান কিছুক্ষণ নীরব থেকে শান্ত গলায় বলল, হ্যাঁ রে রিয়া, দিগন্ত অটোমোবাইলসের সিইও নিজে এসেছিলেন। তিনি আমাকে তাদের কোম্পানির চিফ রিসার্চ ইঞ্জিনিয়ার হওয়ার প্রস্তাব দিয়ে গেছেন। মা ফাতেমা বেগম কাপা হাতে ফোল্ডারের ওপর হাত রাখলেন, যেন সেখান থেকে কোনো ঐশ্বরিক আশীর্বাদ ঝরছে। তিনি ভিজে গলায় বললেন, বাবারে, যারা সত্যিকারের পরিশ্রমের মর্যাদা দিতে জানে তারাই একদিন সঠিক মানুষের দরজায় কড়া নাড়ে। দুনিয়ায় বড় নাম বা অর্থ থাকা ভালো, কিন্তু মনের শান্তি আর মানুষের সম্মান তার চেয়েও 1000 গুণ বেশি দামি। রিয়া ভাইয়ের কাছে এগিয়ে এসে আবেগী স্বরে বলল, ভাইয়া, বাবা যদি আজ বেঁচে থাকতেন তবে দেখতেন তার ছেলে আজ কোথায় পৌঁছেছে। তুমি এই সুযোগ হারিও না, সামনে এগিয়ে যাও। পরিবারের সবারই নিঃস্বার্থ সমর্থন আরিয়ানের চোখ দুটিকে অশ্রু সজল করে তুলল। পরদিন খুব ভোরে এসে আবারও তার পুরনো গ্যারেজে পৌঁছাল। গ্যারেজের প্রতিটি দেওয়াল, মরচে পড়া যন্ত্রপাতি আর সেই মলিন নেমপ্লেটকে সে শেষবারের মতো মন ভরে দেখল। সে প্রতিটি যান্ত্রিক অংশ ছুঁয়ে অনুভব করল যেন সে তাদের থেকে বিদায় নিচ্ছে। তারপর সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, এই গ্যারেজ আমি কখনো বন্ধ হতে দেব না। একদিন আমি এই জায়গাটিকে মজুমদার স্কিল সেন্টার বানাবো, যাতে আমার মতো শত শত অভাবী ছেলে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পায়। ঠিক সেই মুহূর্তেই জুবায়ের আহমেদের কল এল। আরিয়ান বুক ভরে এক গভীর শ্বাস নিয়ে ফোনে বলল, হ্যাঁ স্যার, আমি আপনাদের সাথে কাজ করতে একদম তৈরি। তবে আমার একটি ছোট্ট শর্ত আছে। আমি কেবল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ফাইলে সই করতে চাই না। আমি প্রতিটি গাড়ির ডিজাইন আর প্র্যাকটিক্যাল পরীক্ষায় নিজে হাতে কাজ করতে চাই। কারণ আমি যন্ত্রপাতির মাঝেই মানুষ হয়েছে, আর আমি সেখানেই নিজের সত্তাকে খুঁজে পাই। ফোনের ওপাশ থেকে জুবায়েরের উষ্ণ আর প্রশংসনীয় কণ্ঠস্বর ভেসে এলো, ঠিক এ কারণেই তো আমরা তোমাকেই খুঁজছিলাম আরিয়ান। আমাদের শুধু ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার নয়, বরং মাটির কাছাকাছি থাকা একজন সৃজনশীল মানুষের প্রয়োজন ছিল। ফোনটি রাখার পর আরিয়ানের চোখ আবারও ছলছল করে উঠল। তবে এই চোখের জল ভয়ের ছিল না, এটি ছিল এক নতুন দিগন্তের আশা। সে তীব্রভাবে অনুভব করল যে তার এই সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং তার অসুস্থ মা, আদরের বোন আর এই ছোট গ্যারেজে লালিত প্রতিটি নিঃশব্দ স্বপ্নের জয়গানের জন্য। এখান থেকেই শুরু হতে চলেছে এক মহাকাব্যিক লড়াই। এই গ্যারেজও আরিয়ানের জীবনের সাথে সাথে একটি নতুন সকালের সাক্ষী হতে যাচ্ছিল। জানালার ফাটল দিয়ে সকালের প্রথম সোনালি কিরণ যখন গ্যারেজের মেঝেতে এসে পড়ল, আরিয়ান তখন পরিপাটি হয়ে ঘর থেকে বের হওয়ার জন্য প্রস্তুত। তার বৃদ্ধা মায়ের চোখে ছিল এক প্রশান্তির আশীর্বাদ, আর রিয়া তার হাতে যত্নে গোছানো টিফিনটি তুলে দিয়ে অত্যন্ত মমতা মাখানো গলায় বলল, ভাইয়া, আজ আপনি কেবল একটি চাকরিতে যোগ দিতে যাচ্ছেন না, বরং আপনি আমাদের সবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। বোনের এই ঠিকটি ছোট্ট কথা আরিয়ানের হৃদয়ের একদম গহীনে গিয়ে আঘাত করল, এবং সে মুখে এক চিলতে বিজয়ীর হাসি নিয়ে নিজের পুরনো গলি থেকে রাজপথের দিকে পা বাড়াল। দিগন্ত অটোমোবাইলসের সুউচ্চ কর্পোরেট ভবনটি শহরের পশ্চিম প্রান্তে দূর থেকে সূর্যের আলোয় হীরের মতো জ্বলজ্বল করছিল। আরিয়ান যতই ভবনের কাছে পৌঁছচ্ছিল, তার মনে অজানাকে জানার কৌতূহল এবং এক অদ্ভুত ভয় উভয় পাল্লা দিয়ে বাড়ছিল। সিকিউরিটি গেটে পৌঁছাতেই কার্ড স্ক্যান হওয়ার যান্ত্রিক শব্দ হল, এবং তার পরপরই যেন এক অচেনা রাজকীয় পৃথিবী তার সামনে উন্মোচিত হল। আকাশ ছোঁয়া কাঁচের দালান, অত্যন্ত সুশৃঙ্খল পথ এবং চারদিকে উন্নত প্রযুক্তির এক ছন্দবদ্ধ সুর কাজ করছিল। লবিতে প্রথম পা রাখতেই আরিয়ানের হৃৎপিণ্ড কিছুটা দ্রুত ধরফর করতে শুরু করল। এখানকার রাজকীয় পরিবেশটি তার সেই স্যাঁতসেঁতে ছোট গ্যারেজ থেকে ছিল সম্পূর্ণ আলাদা এবং বিপরীতধর্মী, যেখানে সে তার জীবনের দীর্ঘ সময় কাটিয়েছে। অফিসের ভেতরে কিছু মানুষ তাকে চিনতে পেরে বিনীতভাবে হাসল, আবার কেউ কেউ সামান্য মাথা নেড়ে তাকে স্বাগত জানিয়ে নিজ নিজ গন্তব্যে এগিয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে জুবায়ের আহমেদের অতি পরিচিত ও গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, সুস্বাগত আরিয়ান, চলো আজ আমি তোমাকে তোমার নতুন টিমের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিই।
জুবায়ের আহমেদ বরাবরের মতোই অত্যন্ত শান্ত এবং আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন। তিনি আরিয়ানকে নিয়ে লিফটে করে ওপরের রিসার্চ উইংয়ের দিকে এগিয়ে চললেন। করিডোর দিয়ে হাঁটার পথে দেওয়ালে দেওয়ালে বিভিন্ন অত্যাধুনিক মডেলের ছবি, জটিল ডিজাইন স্কেচ এবং বিশাল বিশাল ডিজিটাল স্ক্রিন ছিল, যেখানে ভবিষ্যতের গাড়ির প্রোটোটাইপ ঝলমল করছিল। এই সব কিছু দেখে আরিয়ানের ক্ষণিকের জন্য তার প্রয়াত বাবার কথা খুব মনে পড়ল। সেই ঘিঞ্জি গ্যারেজ, যেখানে সে প্রথম রেঞ্জ হাতে নিয়ে কাজ শিখেছিল। তার মনে হলো যেন সে আজ তার সেই ছোট মাটির দুনিয়াটাকে হৃদয়ে সযত্নে লালন করে এক বিশাল যান্ত্রিক মহাবিশ্বে পা রাখতে যাচ্ছে। রিসার্চ ল্যাবে প্রবেশ করতেই দেখল প্রায় ১০ জন অত্যন্ত দক্ষ মানুষ তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের মধ্যে কেউ ছিল বয়সে তরুণ, আবার কেউ ছিল বহু বছরের অভিজ্ঞ। জুবায়ের আহমেদ অত্যন্ত গর্বের সাথে সবার সামনে আরিয়ানের পরিচয় করিয়ে দিলেন। সবাই শোনো, ইনি হলেন আমাদের নতুন সদস্য আরিয়ান চৌধুরী। আজ থেকে আমাদের ইকো মোবিলিটি সিরিজের চিফ রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করছেন। পুরো ঘর করতালির শব্দে মুখরিত হয়ে উঠল এবং আরিয়ান অত্যন্ত বিনীত স্বরে সবার উদ্দেশ্যে বলল, আমি এখানে কোনো বড় পদ দখল করতে আসিনি, আমি কেবল বড় কিছু কাজ করতে চাই। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে এমন একটি গাড়ি তৈরি করব যা নিয়ে একদিন পুরো দেশ বিশ্বের দরবারে গর্ববোধ করবে। আরিয়ানের এই আন্তরিক কথাগুলো টিমের সবার মাঝে এক উষ্ণ ভ্রাতৃত্বের পরশ বুলিয়ে দিল। দুপুরের পরপরই শুরু হলো সেই জীবনের প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল মিটিং। বিশাল ডিজিটাল স্ক্রিনে আরিয়ানের তৈরি সেই প্রোটোটাইপের একটি 3D মডেল ভাসছিল। উপস্থিত অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা একের পর এক কঠিন প্রশ্নের পাহাড় আরিয়ানের সামনে তুলে ধরতে লাগলেন। দীর্ঘ দূরত্বের যাত্রায় ইঞ্জিনের ভালভ টাইমিং কিভাবে প্রতিক্রিয়া জানাবে? গাড়িটি প্রচণ্ড গরমে ইঞ্জিন ওভারহিটিং সমস্যা কিভাবে মোকাবিলা করবে? মূল ফ্রেমের স্থায়িত্ব কোনো বিশেষ পরিস্থিতিতে দুর্বল হওয়ার সম্ভাবনা আছে কিনা? কিছু মুহূর্তের জন্য আরিয়ানের বুক ধরফর করতে ভুলে গেল এবং সে নিজেকে কিছুটা অসহায় বোধ করল। কিন্তু পরক্ষণেই সে নিজের জায়গায় সোজা হয়ে বসল এবং প্রতিটি কারিগরি প্রশ্নের উত্তর অত্যন্ত শান্তভাবে ও প্রগাঢ় আত্মবিশ্বাসের সাথে দিতে শুরু করল। যখনই সে কোনো জটিল বিষয় ব্যাখ্যা করছিল, তার চোখের মণিকোঠায় ঠিক সেই জাদুকরী চমকটি ফুটে উঠছিল যা তার পুরনো গ্যারেজে নতুন কোনো মেশিন খোলার সময় দেখা যেত। তার প্রতিটি শব্দে না ছিল কোনো প্রযুক্তিগত লোক দেখানো মেকি ভাব, না ছিল কোনো দম্ভ। সেখানে ছিল কেবল একনিষ্ঠ পরিশ্রম থেকে অর্জিত পরিষ্কার এবং সত্যজ্ঞান। মিটিং শেষ হওয়ার পর টিমের প্রত্যেকটি সদস্যের মুখে এক গভীর আস্থার প্রতিফলন পরিষ্কার ফুটে উঠল। জুবায়ের আহমেদ আরিয়ানের কাছে এগিয়ে এসে হাসি মুখে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, আজ তুমি কেবল সব কঠিন প্রশ্নের সঠিক উত্তরই দাওনি আরিয়ান, বরং তুমি সবার সামনে এটিও প্রমাণ করেছ যে তুমি এই সুযোগের জন্য এবং এই দক্ষ টিমের জন্য সবচেয়ে উপযুক্ত ক্যাপ্টেন। আরিয়ান খুব ধীর স্বরে বিনয়ের সাথে বলল, আমি তো কেবল সেটাই করার চেষ্টা করেছি যা আমি ছোটবেলা থেকে মন দিয়ে শিখেছি, নিজের কাজকে ভালোবাসা। আর ঠিক এই বিরল গুণটি তোমাকে আজ দুনিয়ার অন্য সবার থেকে আলাদা করে তুলেছে। ধীরে ধীরে শহরের বুকে সন্ধে নামতে শুরু করেছিল যখন আরিয়ান দিগন্ত অটোমোবাইলসের সেই বিশাল ভবন থেকে বাইরে বেরিয়ে এলো। পশ্চিম আকাশে সূর্য তখন রক্তিম আভা ছড়াচ্ছিল এবং তার শেষ কিরণ কাঁচের দেয়ালে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত সোনালি আভা তৈরি করেছিল। আরিয়ান কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে সেই অপরূপ দৃশ্যটি দেখতে লাগল। হিমেল আওয়া বইছিল ঠিকই, কিন্তু তার মনে আজ গর্ব ও অফুরন্ত আশার এক বিশাল ঢেউ আছড়ে পড়ছিল। সে খোলা আকাশের দিকে মুখ তুলে মনে মনে বলল, বাবা, আপনার দেওয়া সেই সামান্য শিক্ষাগুলো আজ এই আধুনিক ভবনে নতুন করে শ্বাস নিতে শুরু করেছে। এবং ঠিক সেই অনিন্দ সুন্দর মুহূর্তেই সে মনে মনে অনুভব করল যে তার জীবনের আসল সার্থকতার যাত্রা এখন কেবল শুরু হয়েছে। এমন এক দীর্ঘ যাত্রা যা কেবল তার নিজের নয়, বরং তার পরিবার, তার বন্ধু সিয়াম এবং সেই ছোট গ্যারেজের স্বপ্নকে একদিন পুরো পৃথিবীর গর্বে রূপান্তরিত করবে। জাতীয় প্রদর্শনীতে রাঘবের অভূতপূর্ব সাফল্যের পর দিগন্ত অটোমোবাইলস যখন অনন্য উচ্চতায় পৌঁছাল, তখন চট্টগ্রামের সেই পুরনো দম্ভের প্রাসাদ চৌধুরী ডায়নামিক্সে নেমে এলো এক গভীর অমাবস্যা। অনন্যা চৌধুরীর যে কেবিনগুলোতে একসময় আভিজাত্যের অহংকার আর আদেশের গর্জন শোনা যেত, আজ সেখানে কেবল পাণ্ডুর মুখ আর অনিশ্চয়তার নিস্তব্ধতা। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, ব্যাংকের দেনা পাহাড় সমান হয়ে উঠেছিল।
অবশেষে একদিন অর্থ বিভাগের প্রধান অত্যন্ত ভারী গলায় জানালেন যে আগামী ৩ সপ্তাহের মধ্যে কোনো মিরাকল না ঘটলে কারখানা চিরতরে বন্ধ করে দিতে হবে এবং কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করতে হবে। এই নির্মম সত্যটি শুনে অনন্যার পায়ের তলার মাটি সরে গেল। তিনি উপলব্ধি করলেন তার একটি মুহূর্তের তুচ্ছ অহংকার আজ হাজারো পরিবারের অন্নসংস্থানকে সংকটের মুখে ফেলে দিয়েছে। সেই রাতে অন্ধকারে একা বসে তিনি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলেন। যে মুখ একসময় ক্ষমতার প্রতীক ছিল, আজ তা এক পরাজিত এবং ভেঙে পড়া মানুষের প্রতিচ্ছবি। নিজের অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো, যদি সেদিন সেই হিরে চিনতে ভুজ না করতাম। অবশেষে নিজের সব দম্ভ বিসর্জন দিয়ে অনন্যা চৌধুরী দিগন্ত অটোমোবাইলসের অফিসে পৌঁছলেন। সেখানকার কর্মচারীরা তাকে দেখে বিস্ময়ে ফিসফিস করতে লাগল। রাঘবের সামনে যখন তিনি গিয়ে দাঁড়ালেন, রাঘবের চোখে কোনো প্রতিহিংসা ছিল না, ছিল এক প্রশান্ত গভীরতা। অনন্যা কম্পিত কণ্ঠে স্বীকার করলেন, আরিয়ান, চৌধুরী ডাইনামিক্স আজ ধ্বংসের শেষ প্রান্তে। আমি চরম ভুল করেছি, তোমার অতুলনীয় মেধা বুঝতে পারিনি। আজ হাজার হাজার পরিবার পথে বসার উপক্রম। আমি তোমার কাছে কোনো করুণা নয়, বরং সাহায্য ভিক্ষা করতে এসেছি। আরিয়ান কিছুক্ষণ নীরব থেকে জানালার বাইরে তাকাল, তারপর ধীর স্বরে বলল, অনন্যা সাহেব, আমি হৃদয়ে কোনো ঘৃণা বা প্রতিহিংসা পুষে রাখি না, তবে সাহায্য করাটা কেবল টেকনিক্যাল বিষয় নয়, এটি বিশ্বাসের বিষয়। অনন্যা সাথে সাথে উত্তর দিলেন, আমি সেই হারানো বিশ্বাস ফিরিয়ে দেব। প্রয়োজনে আমি পুরো জাতির সামনে নিজের অন্যায় স্বীকার করে নেব। আরিয়ান কয়েকদিন নিবিড়ভাবে চিন্তা করার পর একটি বিশেষ শর্তে রাজি হলেন। তিনি চাইলেন অনন্যা যেন জনসমক্ষে এটি স্বীকার করেন যে কোনো মানুষকে তার বাহ্যিক পোশাক বা অতীত দিয়ে বিচার করা উচিত নয়। এক বিশাল প্রেস কনফারেন্সে সারা দেশের মিডিয়ার ক্যামেরার সামনে অনন্যা মঞ্চে দাঁড়ালেন। তার কণ্ঠে আজ কোনো জড়তা ছিল না। তিনি দৃপ্ত কণ্ঠে বললেন, আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি স্বীকার করতে এসেছি। অহংকারের বশবর্তী হয়ে আমি এমন এক অসামান্য প্রতিভাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম যে আজ আমাদের সবার ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়েছে। আমি আরিয়ান এবং পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। এরপর আরিয়ান মঞ্চে এসে এক যুগান্তকারী বার্তা দিলেন, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু আসল বীরত্ব হল সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। যদি শিক্ষাটা খাঁটি হয়, তবে প্রতিটি পতনই হল নতুন করে আকাশ ছোঁয়ার প্রথম ধাপ। পরবর্তী কয়েক মাসের মধ্যেই 2 কোম্পানির যৌথ উদ্যোগে এক নতুন প্রজেক্ট শুরু হল। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো আবার চলমান হল, সাইরেন বেজে উঠল এবং শত শত কর্মচারী তাদের জীবিকা ফিরে পেল। বাজারে এই 2 চিরপ্রতিদ্বন্দ্বী কোম্পানির মেলবন্ধন একটি অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াল। এক বিকেলে নিজের অত্যাধুনিক ল্যাবের জানালার সামনে দাঁড়িয়ে আরিয়ান সূর্যাস্ত দেখছিল। তার বিশ্বস্ত সহযোগী সিয়াম এসে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, দোস্ত, এখন কেমন লাগছে? আজকের এই আকাশছোঁয়া সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে তোর অনুভূতি কি? আরিয়ান মৃদু হেসে আকাশের লালিমা দেখতে দেখতে উত্তর দিল, খুব হালকা লাগছে রে সিয়াম, কারণ আমি বুঝেছি জয়ের আসল সার্থকতা অন্য কাউকে হারিয়ে দেওয়ার মধ্যে নয়, বরং কাউকে হাত ধরে টেনে তুলে দাঁড় করানোর মধ্যে নিহিত। সেদিন আরিয়ানের ব্যক্তিত্ব কেবল সাফল্যের উচ্চতায় নয়, বরং মহানুভবতার গভীরতায় আকাশ ছুঁয়েছিল। এভাবেই একজন সাধারণ ও কঠোর পরিশ্রমী যুবকের অসাধারণ স্বপ্ন এবং ক্ষমার গল্পটি পৃথিবীর ইতিহাসে এক নতুন ও উজ্জ্বল অধ্যায়ের সূচনা করল।